মাধব, আমরা এখন কিভাবে বুঝব যে ওই ডাইনের মেয়েটি ঠিক কোন ফুলটার মধ্যে বন্দি রয়েছে? দেখো নাইনা, এখানে যে ফুলগুলো রয়েছে নিচে ফুলের পাপড়িগুলো ঝরে নিচে পড়ে, কিন্তু যে ফুলের মধ্যে ডাইনির মেয়ে বন্দি আছে সেটা কোনো আসল ফুল নয়। তার মানে ওইটা থেকে ফুলের পাপড়িও ঝরে পড়বে না। আরে মাধব, তুমি তো বেশ মেধাবী। তোমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি। তুই অনেক ভালো একটা কথা বলেছিস। চলো আমরা এখন এরকম একটা ফুল খুঁজে বের করি যেটা দেখতে কিছুটা অদ্ভুত আর যেটা থেকে ফুলের কোনো পাপড়ি নিচে পড়ে না। তারপর তারা দুজন সে ফুলটি খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা বাগানের এক কোণায় চলে যায়। সেখানে গিয়ে মাধব এরকম একটি ফুল গাছ পেয়েও যায়। নয়না, এই গাছটাকে দেখাও। দেখো, এই গাছটা দেখতে কিছুটা অদ্ভুত, আর এর নিচে ফুলের কোনো পাপড়িও পড়ে নাই। তার মানে এটাই সে ভুল হতে পারে যেখানে ডাইনের মেয়েটি বন্দি আছে। মাধব, আমি নিশ্চিত যে এই ফুলটির মধ্যে ডাইনির মেয়ে বন্দি আছে, কারণ তুমি দেখো এখানে বাকি সবগুলো ফুল থেকে এই ফুলটি দেখতে অনেকটা ভিন্ন, অনেকটা বলতে পুরোপুরি ভিন্ন। এটার সাথে অন্য কোনো ফুলের কোনো মিলই পাচ্ছি না। নায়না, চলো তাহলে আমরা এই ফুলটাকে উঠিয়ে নেই, আর ফুলটাকে নিয়ে সোজা এখান থেকে দৌড়ে ডাইনির কাছে চলে যাই। ডাইনির কাছে আমরা পৌঁছে গেলে তখন হয়তো রাক্ষস আমাদের কিছুই করতে পারবে না। মাধব, ওই রাক্ষসের চোখ ফাঁকি দিয়ে আমরা এখান থেকে এত সহজে পালিয়ে যেতে পারবো না। এখান থেকে আমরা পালিয়ে যেতে গেলে ওই ডাইনিটি আমাদেরকেও এই বাগানে ফুলের ভেতরে বন্দি করে দেবে। আমাদের সকল পরিকল্পনা এখানেই মাটি হয়ে যাবে। নাইনা, এখন তাহলে আমরা কি করব? কিভাবে আমরা ডাইনির মেয়েকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব? মাধব, আমাদের আগে এটা শিওর হতে হবে যে এই ফুলটার মধ্যেই ডাইনির মেয়ে বন্দি আছে। ডাইনির মেয়ে চম্পা, তুমি কি এই ফুলের মধ্যে বন্দি আছো? থাকলে প্লিজ আমাদের সামনে দেখা দাও। আমাদেরকে তোমার মা পাঠিয়েছে। আমরা তোমাকে এখান থেকে উদ্ধার করতে এসেছি। তারপর সেই ফুলটির মধ্যে একটি চেহারা ভেসে ওঠে। কে তোমরা? তোমরা কেন আমাকে বাঁচাতে এসেছো? আমার মা তোমাদেরকে পাঠিয়েছে। তোমাদেরকে কি এটা বলেছে যে এখানে আগেও আরও অনেকে এসেছিল আমাকে উদ্ধার করে নিয়ে যেতে, কিন্তু তারা কেউ এখান থেকে আর জীবিত ফিরে যেতে পারেনি? দেখো চম্পা, আমরা যদি ভয় পেতাম তাহলে এতটুকু পথ পাড়ি দিয়ে এখানে আসতাম না। আমাদের জীবনের চেয়ে আমাদের মিশনের মূল্য অনেক বেশি। আমাদের জীবন চলে যাক, তাতে আমাদের কোনো দুঃখ থাকবে না, কিন্তু আমাদের এই মিশন যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। দেখো নায়না, তুমি অতি আবেগে ডুবে আছো। আবেগ থেকে বের হয়ে আসো আর বিবেক দিয়ে চিন্তা করে দেখো তোমার জন্য কোনটা করা ঠিক হবে। নায়না, ও কিন্তু ঠিক বলছে। আমরা যদি ওকে নিয়ে যাই তাহলে ওকে আমরা কিভাবে নিয়ে যাব? ওকে নিয়ে যেতে গেলে তো ডাইনি আমাদেরকে দেখে ফেলবে, আর ডাইনির চোখ ফাঁকি দিয়ে পালানো তো সম্ভব না। নাইনা, মাধব কিন্তু ঠিকই বলছে। মনে কর তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে কিভাবে? নিয়ে যাওয়া তো অসম্ভব। পরে তো ও আমার সাথে সাথে আমাদেরকে এখানে ফুল বানিয়ে বন্দি করে রেখে দেবে। দেখো, আমাদের এত সহজভাবে চিন্তা করলে হবে না। আমাদেরকে একটু কঠিনভাবে চিন্তা করতে হবে। আমাদেরকে কোনো না কোনো পথ খুঁজে বের করতেই হবে। এমন কোনো পথ খুঁজে বের করতে হবে যেটার মাধ্যমে আমরা ডাইনির সামনে দিয়ে তাকে নিয়ে যাব, কিন্তু ডাইনি সেটা বুঝতেও পারবে না। নাইনা, তোমার মাথায় কি এমন কোনো বুদ্ধি আছে যেটার মাধ্যমে তাকে আমরা ডাইনির সামনে দিয়েই লুকিয়ে নিয়ে যেতে পারবো? মাধব, চলো আমরা সামনে গিয়ে জঙ্গলের মধ্যে এমন কিছু খুঁজে দেখি যেটার মাধ্যমে চম্পাকে আমরা লুকিয়ে ডাইনির সামনে দিয়েই নিয়ে যেতে পারবো। এরপর
নায়না আর মাধব তারা দুজনেই সেখান থেকে আবারও জঙ্গলের দিকে বের হয়। বেশ খানিকক্ষণ হাঁটার পর তারা আবার সেই জায়গায় চলে আসে যেখানে সেই কুমড়া ক্ষেত ছিল। ওই কুমড়া ক্ষেত যেখানে নাগরাজ অভিমন্যু কুমড়ার মতো দেখতে মানুষটির হাতে বন্দী হয়েছিল। মাধব, দেখো, এই কুমড়া ক্ষেতের মধ্যে বিশাল বড় একটি কুমড়া রয়েছে। আমরা চাইলে এই কুমড়া দিয়েই আমাদের কাজ চালিয়ে নিতে পারি। নায়না, কি বলছো তুমি? আমরা এই কুমড়া দিয়ে কিভাবে কি করব? এই কুমড়া দিয়ে আমরা কিভাবে চম্পাকে লুকিয়ে নিয়ে যেতে পারবো? তোমার কি মনে হয় এই কুমড়াটি যদি আমরা সামনে রাখি আর এটার পেছনে চম্পাকে লুকিয়ে রাখি, তাহলে রাক্ষসটি দেখতে পাবে না? আরে মাধব, আমি তোমাকে কখন বললাম যে আমরা এই কুমড়ার পেছনে চম্পাকে লুকিয়ে রাক্ষসের সামনে দিয়ে নিয়ে যাব? আমরা তো এই কুমড়াটি ভিতর থেকে খালি করে এর ভেতরে চম্পাকে ঢুকিয়ে দেব। তারপর ডাইনিকে বলবো যে আমাদের এই কুমড়াটি বেশ পছন্দ হয়েছে, যার কারণে আমরা সেটাকে নিয়ে যাচ্ছি। তারপর সে আমাদেরকে সন্দেহ করবে না। বাহ নায়না, তোমার মাথায় তো বেশ বুদ্ধি আছে। আচ্ছা, তাহলে চলো আমরা এই কুমড়াটিকে প্রস্তুত করে নিই। এরপর নায়না আর মাধব তারা দুজনে সেখান থেকে কুমড়াটিকে ছিঁড়ে নেয়। তারপর কুমড়াটিকে ভেতর থেকে খালি করতে শুরু করে। কিন্তু অন্যদিকে কুমড়া ক্ষেতের মালিক, সে কুমড়ার মতো দেখতে মানুষটা, তাদের এই কর্মকাণ্ড দেখে ভীষণ রেগে যায়। দেখো, আরও দুজন চলে এসেছে। আমার কুমড়া ক্ষেতের সবচেয়ে বড় কুমড়াটাই ছিঁড়ে নিয়েছে, আর এটার ভেতর থেকে সব কিছু বের করে ফেলে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। ওদের তো আমি কিছুতেই ছাড়ব না। এদিকে নায়না আর মাধব কুমড়াটিকে ভেতর থেকে পুরোপুরি খালি করে ফেলে। ঠিক তখনই কুমড়ার মতো দেখতে মানুষটা তাদের সামনে হাজির হয়ে যায়। এটাকে দেখে তারা বেশ অবাক হয়, কারণ এরকম জিনিস তার আগে কখনোই দেখেনি। কি রে, কে তোরা? আর আমার কুমড়া খেতে তোরা কি করছিস? আমার কুমড়া ক্ষেতের সবচেয়ে বড় কুমড়াটা তোরা নষ্ট করে দিয়েছিস। তোদের জন্য কি এখন আমাকে আমার কুমড়া ক্ষেতের কাছে বসে থাকতে হবে? আমার কি আর কোনো খেয়ে দেয়ে কাজ নাই? আমি কুমড়া ক্ষেত থেকে একটু অন্য কোথাও গেলে কেউ এসে আমার কুমড়া ছিঁড়ে নেয়। দুঃখিত, আমরা জানতাম না যে এই কুমড়া ক্ষেত তোমার আর তার মালিক আছে। এটা যে তোমার কুমড়া ক্ষেত সেটা আমরা জানলে আগে তোমাকে জিজ্ঞেস করে নিতাম, তারপর এখান থেকে কুমড়া ছিঁড়তাম। আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। ভুল করলে তো শাস্তি পেতে হয়, সেটা জানো না? তোমরা যেহেতু ভুল করেছ এবং সে ভুল তোমরা স্বীকারও করে নিয়েছ, তোমাদেরকে আমি শাস্তি দেব, কিন্তু কম শাস্তি দেব। এরপর সেই কুমড়ার মতো লোকটি তাদের দুজনকে তুলে নিয়ে তার গোপন কুঠিরে নিয়ে যায়। সেখানে তারা যাওয়ার পর নাগরাজ অভিমন্যুকেও দেখতে পায়, কিন্তু তারা তাকে চিনতে পারে না, কারণ এখানে তার চেহারা একটা সাধারণ মানুষের মতো। দেখো, আমরা অনেক নিরুপায় হয়ে এই কুমড়াটি ছিঁড়েছি। আমরা সেটাকে নষ্ট করার উদ্দেশ্যে ছিঁড়ি নাই। তুমি আমাদের বিষয়টা বোঝার চেষ্টা করো। আমরা সত্যি বলছি, আমাদের ছেলেকে বাঁচানোর জন্য আমরা প্রথমে জঙ্গলে এসেছি। এ জঙ্গলের একটা মন্দিরে একটি জাদুর আয়না আছে, সেটা দিয়ে আমরা আমাদের ছেলেকে খুঁজে পেতে চাচ্ছিলাম। কিন্তু এ চক্করে আমরা অনেক বিপদে পড়েছি। তারপর আমরা একটি ডাইনির চক্করে ফেঁসে যাই। সে ডাইনি বলেছে তার মেয়ে চম্পাকে যদি আমরা বাঁচিয়ে নিয়ে যেতে পারি, তাহলে সে আমাদেরকে মুক্ত করে দেবে এবং সোজা ওই মন্দিরে পৌঁছে দেবে যেখানে সে আয়নাটি রয়েছে। তাই আমরা তোমার কুমড়াটি নিয়েছে তার মেয়েকে এটার ভেতরে করে লুকিয়ে নিয়ে যাওয়ার জন্য।
এইভাবে নায়না এবং মাধব সেই কুমড়ার মতো মানুষটিকে বোঝানোর চেষ্টা করে। বেশ খানিকক্ষণ পর সেই কুমড়াটিও বুঝতে পারে যে তাদের আসলে অন্য আর কোনো উপায় ছিল না, তাই সে তাদেরকে ছেড়ে দিতে চায়। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমরা এখন কি পরিস্থিতিতে আছো। শুধুমাত্র তোমাদের পরিস্থিতির ওপর ভিত্তি করে এবং তোমাদের ব্যবহার আমার ভালো লেগেছে, এই কারণে আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। যাও, তোমরা তোমাদের মিশন সফল করো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি আমাদেরকে এখানে বন্দি করে রাখতে আর যদি আমরা এখান থেকে যেতে না পারতাম, তাহলে আমাদের জীবনটাই ব্যর্থ হয়ে যেত, আমাদের সকল পরিকল্পনাই বৃথা যেত। ঠিক আছে, আমরা তাহলে যাচ্ছি। তারপর নায়না এবং মাধব এখান থেকে বের হয়ে পড়ে। নায়না আর মাধব সেখান থেকে যাওয়ার পর অভিমন্যু সেই কুমড়ার মতো মানুষটিকে বলে, কি ব্যাপার, তুমি ওদেরকে আমার পরে বন্দি করেছ? আমি তো শুধুমাত্র ছোট একটি কুমড়া খেয়েছিলাম, কিন্তু ওরা তো তোমার ক্ষেতের সবচেয়ে বড় কুমড়াটি নষ্ট করেছে। তারপরও তুমি ওদেরকে ছেড়ে দিয়েছ আর আমাকে বন্দি করে রেখেছ। এটা তোমার কেমন বিচার? তুমি তো এখানে 2 নাম্বারই করেছ। ইরে মনা, তুই তো ভাই চাঁদের সাথে পাদের তুলনা করছিস। কোথায় ওরা আর কোথায় তুই? তোর ব্যবহার তো কুত্তার মতো। আর ওদের ব্যবহার দেখেছিস কতটা নম্র, কতটা ভদ্র। ওরা তোর মতো বাজে ব্যবহার করেনি আমার সাথে। ওরা যে ভুল করেছিল সেটা ওরা সাথে সাথে স্বীকার করে নিয়েছে আর আমার কাছ থেকে ক্ষমা চেয়েছিল। কিন্তু তুই আমার সাথে ওখানে অনেক বাজেভাবে কথা বলেছিস আর নিজের ভুল স্বীকারও করিসনি। অন্যদিকে মাধব আর নায়না আবার সেই বড় কুমড়াকে নিয়ে ডাইনির মেয়ে চম্পার নিকটে পৌঁছে যায়। দেখো চম্পা, আমরা কি নিয়ে এসেছি। বিশাল বড় একটা কুমড়া। এটার মাধ্যমে আমরা তোমাকে লুকিয়ে সেই রাক্ষসের সামনে দিয়েই নিয়ে যাব, কিন্তু সে কিছুই বুঝতে পারবে না। আরে কি বলছো? এই কুমড়া দিয়ে তোমরা আমাকে ঢেকে রাখতে পারবে না। ওই রাক্ষসটা তারপরও দেখে যাবে। তোমরা যখন এত বড় একটি কুমড়া সাথে করে নিয়ে যাবে, তখন সে সন্দেহ করবে, আর এটার আড়ালে কোনো কিছু লুকিয়ে রেখেছো কিনা সেটা সে দেখবে। আরে চম্পা, আমরা তোমাকে এটার আড়ালে লুকিয়ে নিয়ে যেতে চাই না। আমরা এই কুমড়ার ভেতরের অংশটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছে। আমরা এটার ভেতরে করে তোমাকে নিয়ে যাব। তুমি একটা কাজ করো, পটাপট এই কুমড়ার ভেতরে ঢুকে পড়ো। তারপর চম্পা সেই কুমড়াটির ভেতরে ঢুকে পড়ে। নায়না আর মাধব তারা দুজন সেই কুমড়াটিকে ধাক্কা দিতে থাকে। ধাক্কা দিয়ে দিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। তখনই হঠাৎ রাক্ষস মহিলাটি তাদের সামনে চলে আসে। কি রে, তোদের হাতে এত বড় কুমড়া? এটা তোরা কোত্থেকে এনেছিস? আর দেখি তো এটার পেছনে কি আছে। কই, এটার পেছনে কিছুই তো নেই। তুমি দেখো, এই কুমড়াটি আমরা পাশের জঙ্গলের মধ্যে একটি বিশাল কুমড়া ক্ষেত রয়েছে, সেখান থেকে এনেছি। এই কুমড়াটা বেশ বড় এবং সুন্দর ছিল। এটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে, তাই এটা নিয়ে এসেছি। এটা আমরা বাড়িতে নিয়ে যাব। কিন্তু আমার জানা মতে সে কুমড়া ক্ষেতের মালিক, তো তার ক্ষেতের কুমড়া কাউকে দেয় না। তোরা তার চোখ ফাঁকি দিয়ে কিভাবে সেটা নিয়ে আসলি? তোদের উপর তো আমার সন্দেহ হচ্ছে। আরে আমরা তো কুমড়াটি ক্ষেতের মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, কারণ তার অনুমতি ছাড়া তো সেখান থেকে কুমড়া নিয়ে আসা সম্ভব না। আমরা তার কাছ থেকে অনেক অনুরোধ করে এটিকে নিয়ে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে। আমরা চাইলে তো ও কোনো কুমড়াই দেয় না, আর তোমরা অনুরোধ করাতেই দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, এই কুমড়াটি তোমাদের বাড়িতে নিয়ে যাও। ওর সাথে তো আমার বোঝাপড়া আছে। ও আমার সাথে ভাব দেখায় ও নাকি ওর কুমড়া কাউকে দেয় না। নয়না আর মাধব কোনো রকম করে রাক্ষস
রাক্ষস মহিলাটিকে ভুলভাল বুঝিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা সেই কুমড়াটিকে ধাক্কা দিতে দিতে ডাইনির ডেরায় নিয়ে আসে। কিরে, তোদেরকে কি বলেছিলাম? তোদেরকে বলেছিলাম আমার মেয়ে চম্পাকে মুক্ত করে নিয়ে আসতে, কিন্তু তোরা সেটা তো পারিসনি। উল্টো কোত্থেকে কুমড়া একটা নিয়ে এসেছিস। এই কোমর দিয়ে আমি কি করব? কি ভেবেছিস এই কুমড়া আমাকে দিলে আমি তোদেরকে ছেড়ে দেব? এত সোজা না। আরে ডাইনি, একটু দাঁড়াও, আমাদেরকে তো আগে বলতে দাও। আমরা এই কুমড়াটার ভেতরে করে লুকিয়ে তোমার মেয়েকে উদ্ধার করে নিয়ে এসেছি। বিশ্বাস না হলে দেখে নাও। এরপর তারা সেই কুমড়াটি থেকে চম্পাকে বের করে আনে, যেটা দেখে সে ডাইনি আবেগে আপ্লুত হয়ে যায়। কারণ সে অনেক দিন পর, অনেক দিন বললে ভুল হবে, অনেক অনেক বছর পর তার মেয়েকে তার নিজের সামনে দেখতে পাচ্ছে। কিন্তু তার মেয়েটি এখনো ভুল হয়ে আছে। তার মেয়েকে থেকে স্বাভাবিক রূপ দিতে হবে। আমার মেয়ে চম্পা, কেমন আছিস মা? অনেক অনেক বছর পর তোকে নিজের চোখে দেখতে পেলাম। মা, আমি এখন ভালোই আছি, কিন্তু এটা শুধুমাত্র তাদের দুজনের কারণে। এরা না থাকলে হয়তো আমি তোমার কাছে আসতে পারতাম না। এদের বুদ্ধি এবং সাহসের কারণে এরা আমাকে ওই রাক্ষসের হাত থেকে মুক্ত করে আনতে পেরেছে। আচ্ছা শোন মা, এখন তোকে তোর আসল রূপ ফিরে পেতে হবে। আর সেটা তো শুধুমাত্র ওই রাক্ষসটাই পারবে তোর এই ফুলের রূপ বদলে আসল চেহারা ফিরিয়ে দিতে। কিন্তু এটা অসম্ভব, সেটা তো বুঝতেই পারছিস। এখন আমি একটা কাজ করি, তুই এখানেই থাক। আমি ওদেরকে জঙ্গলের মন্দিরে নিয়ে যাই। সেখানে যে জাদুকরি আয়নাটি আছে তার কাছ থেকে জানতে পারবো তোকে নিজের রূপ ফিরিয়ে দেওয়ার অন্য কোনো উপায় আছে কিনা। আচ্ছা ডাইনি, চলো আমরা যাই। আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে, কারণ আমাদের পথে আরও অনেক সময় লেগে যাবে। শুধুমাত্র আয়নাটা হাতে পেলেই যে আমাদের কাজ শেষ, এটা কিন্তু না। আমাদের নিজের ছেলে কোথায় আছে সেটা জানতে হবে, তারপর তাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ ডাইনি, মাধব ঠিকই বলছে। আমাদের তাড়াতাড়ি রওনা দেওয়া উচিত। চম্পা এখানেই থাকুক। চলো আমরা সেই মন্দিরের দিকে যাই যেখানে আয়নাটি রয়েছে। ঠিক আছে, চলো আমরা আর দেরি না করি। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল সেটা জানতে হলে পর্ব ৮-এর জন্য অপেক্ষা করতে হবে। পর্ব ৮ দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে পর্ব ৮ লিখে কমেন্ট করো। মনে রাখবে, যত বেশি কমেন্ট তত তাড়াতাড়ি পরের পর্ব দেওয়ার চেষ্টা করব।